বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তম কবি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবি যখন মধ্য গগনে তখন চন্দ্রের উদয় হয়। বলা বাহুল্য, এই রবি ও চন্দ্রের মধ্যে দুজন ব্যক্তির তুলনা রয়েছে। প্রথমত, রবির সঙ্গে তুলনা করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এবং চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। বলা দরকার যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা প্রভাবিত হলেও উপন্যাসে স্বতন্ত্রতার ছাপ রেখেছেন। আজকের বিষয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অন্যতম উপন্যাস পণ্ডিত মশাই। আজ তার প্রথম পরিচ্ছেদ। আগে আমি সায়ন্তিকা, সকলকে স্বাগত তোমাদের চ্যানেল নোবেলস বাংলায়। প্রথমেই পণ্ডিত মশাই উপন্যাস সম্পর্কে কিছু বলতে হয়। পণ্ডিত মশাই উপন্যাসে সমাজ সংস্কার শোষণের স্বরূপ চিত্রিত হয়েছে। বৃন্দাবন ও কুসুমের অনিশ্চিত সম্পর্ক চরণকে কেন্দ্র করে বিকশিত হয়েছে। উপন্যাসে হিন্দু বিধবাদের সংস্কার আর মানসিকতা, ইংরেজের শোষণে গ্রাম বাংলার দুর্দশা প্রভৃতি নিষ্ঠার সঙ্গে চিত্রিত হয়েছে। তার মধ্যে কুসুম চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছে এই উপন্যাসের ধারায়। শুরু করছি প্রথম পরিচ্ছেদ। কুঞ্জবষ্টমের ছোট বোন কুসুমের বাল্য ইতিহাসটা এতই বিশ্রী যে এখন সে সব কথা স্মরণ করিলেও সে লজ্জায় দুঃখে মাটির সহিত মিশিয়া যাইতে থাকে। যখন সেই 2 বছরের শিশু তখন বাপ মরে, মা ভিক্ষা করিয়া ছেলে ও মেয়েটিকে প্রতিপালন করে। যখন 5 বছরের তখন মেয়েটিকে সুশ্রী দেখিয়া বারুল গ্রামের অবস্থাপন্ন গৌরদাস অধিকারী তাহার পুত্র বৃন্দাবনের সহিত বিবাহ দেয়। কিন্তু বিবাহের অনতিকাল পরেই কুসুমের বিধবা মায়ের দুর্নাম উঠে। তাহাতে গৌরদাস কুসুমকে পরিত্যাগ করিয়া ছেলের পুনর্বার বিবাহ দেয়। কুসুমের মা দুঃখী হইলেও অত্যন্ত গর্বিতা ছিল। সেও রাগ করিয়া কন্যাকে স্থানান্তরে লইয়া গিয়া সেই মাসে আর একজন আসল বৈরাগীর সহিত কন্যার কণ্ঠিবদল ক্রিয়া সম্পূর্ণ করে। কিন্তু 6 মাসের মধ্যেই এই আসল বৈরাগীটি নিত্যধামে গমন করেন। তবে ইনি কে, কোন গ্রামে বাড়ি, তাহার একা কুসুমের মা ছাড়া আর কেউই জানিত না, কুঞ্জও না। তাহার মা কাহাকেও সঙ্গে লইয়া যায় নাই। কণ্ঠিবদল ব্যাপারটা সত্য কিংবা শুধুই রচনা তাহও কেহ নিশ্চিত বলিতে পারিত না। এত কাণ্ড কুসুমের 7 বছর বয়সেই শেষ হইয়া যায়। সেই অবধি কুসুম বিধবা। সংক্ষেপে এই তাহার বাল্য ইতিহাস। এখন সে 16 বৎসরের যুবতী। তাহার দেহে রূপ ধরে না। যেমনই গুণ তেমনি কর্মপটুতা, আবার লেখাপড়াও জানে। খুব বড় লোকের ঘরেও বোধ করি তাহাকে বেমানান দেখাইত না। এদিকে বৃন্দাবনের বাপ মরিয়াছে, দ্বিতীয় স্ত্রী মরিয়াছে, তাহার বয়সও 25-26 অধিক নয়। এখন সে কুসুমকে ফিরিয়া গ্রহণ করিতে চাহে। সে কুঞ্জকে 50 টাকা নগদ, 5 জোড়া ধুতি চাদর এবং কুসুমকে 5 ভরি সোনা ও 100 ভরি রূপার অলঙ্কার দিতে স্বীকৃত। দুঃখী কুঞ্জনাথ লোভে পড়িয়াছে। তাহার বড় ইচ্ছা কুসুম সম্মত হয়, কিন্তু কুসুম সে কথা কানেও তোলে না। কেন তাহা বলিতেছি। ইহাদের বাপ মা নাই। ভাই বোন যে দুখানি ক্ষুদ্র কুঠিরে বাস করে তাহা গ্রামের ব্রাহ্মণ পাড়ার ভেতরেই। শিশুকাল হইতে কুসুম ব্রাহ্মণ কন্যাদের সঙ্গেই বাড়িয়া উঠিয়াছে। একত্রে হরপণ্ডিতের পাঠশালাতে পড়িয়াছে, খেলাধুলা করিয়াছে। আজও তাহারাই তাহার সঙ্গী সাথী। তাই এসব প্রসঙ্গেও তাহার সর্বাঙ্গ ঘৃণায় লজ্জায় শিহরিয়া ওঠে। ম্যালেরিয়া এবং ওলাউটো প্রপীড়িত বঙ্গদেশে বিধবা হইতে বিলম্ব হয় না। তাহার বাল্যসখীদের অনেকেই তাহার মতো হাতের নোয়া ও সিঁথির সিঁদুর ঘুচাইয়াছে, আবার জন্মস্থানে ফিরিয়া আসিয়াছে। ইহারা কেহ তাহার মকর গঙ্গাজল, কেহ সই মহাপ্রসাদ। ছিছি, দাদার কথায় সম্মত হইলে এই কালামুখী ইহা জন্মে আর এই গ্রামে সে দেখাইতে পারিবে। কুঞ্জ কহিল, দিদি রাজি হ, ধরতে গেলে বৃন্দাবনই তোর আসল বর। কুসুম অত্যন্ত রাগিয়া জবাব দিল, আসল নকল বুঝি না দাদা, শুধু বুঝি আমি বিধবা। কেন, এ কি কুকুরের বেড়াল পেয়েছ যে ইচ্ছে হবে তাই করবে? এই বিয়ে, এই কণ্ঠি বদল, আবার বিয়ে, আবার কণ্ঠি বদল, যাও, ও সব আমার সম্মুখে তুলনা। বারলের উনি আমার কেউ নয়। আমার স্বামী মরেছে, আমি বিধবা। নিরীহ কুঞ্জ আর কথা কহিতে পারে না। তাহার এই শিক্ষিতা তেজস্বিনী ভগিনীটির সম্মুখে সে কেমন যেন থতমত খাইয়া যায়। তথাপি সে ভাবে আর একরকম করিয়া সে বড় দুঃখী। এই দুখানি কুঠির এবং তৎসংলগ্ন অতি ক্ষুদ্র একখানি আম কাঁঠালের বাগান ছাড়া তাহার কিছু নাই।
অতএব নগদ এতগুলি টাকা এবং এত জোড়া ধুতি চাদর তাহার কাছে সোজা ব্যাপার নহে। তবুও এই প্রলোভন ছাড়াও সে তাহার একমাত্র স্নেহের সামগ্রীকে এই ভালো জায়গাটিতে সুপ্রতিষ্ঠিত করিয়া তাকে সুখী দেখিয়া নিজেও সুখী হইতে চাহে। কুণ্ঠিবদল তাহাদের সমাজে চল আছে, তাই তাহার মা ও কাজ করিয়া গিয়াছিল। কিন্তু সে যখন মরিয়াছে এবং বৃন্দাবন কুসুমের স্বামী যখন এত সাদাসাদি করিতেছে, তখন কেন সে এত বড় সুযোগের প্রতি দৃষ্টিপাত করিতেছে না, তাহার সে কোনো মতেই ভাবিয়া পায় না। শুধু সমাজের ফৌজদার ও ছড়িদারের মতো লইয়া কিছু মালসা ভোগ দেওয়া, ব্যয়ভার সমস্তই বৃন্দাবন বহিবে। তারপর এই দুঃখ কষ্টের সংসার ছাড়িয়া একেবারে রাজধানী হইয়া বসিবে। কুসুম কি বোকা? আহা, সে যদি কুসুম হইতে পারিত। এমনই করিয়া কুঞ্জ প্রতিদিনই চিন্তা করে। কুঞ্জ ফেরিওয়ালার ব্যবসা করে। একটি বড় ধামাই ঘুলসি মালা, চিরুনি, কৌটা, সিঁদুর, তেলের মশলা, শিশুদের জন্য ছোট বড় পুতুল প্রভৃতি পণ্যদ্রব্য এবং কুসুমের হাতে নানাবিধ সূচের কারুকার্য ইত্যাদি মাথায় লইয়া ৫-৭ গ্রামের মধ্যে ফেরি করিয়া বেড়ায়। সমস্ত দিন বিক্রয় করিয়া যাহা পাই, দিনান্তে সেই পয়সাগুলি বোনটির হাতে আনিয়া দেয়। ইহা দ্বারা কেমন করিয়া কুসুম মূলধন বজায় রাখিয়া যে সুচারুরূপে সংসার চালিয়া দেয়, ইহা সে বুঝিতেও পারে না, পড়িবার চেষ্টাও করে না। আজ সকালে সে ঘুরিতে ঘুরিতে বার্লে গিয়া উপস্থিত হইয়াছিল। পথে বৃন্দাবনের সহিত দেখা। সে মাঠে কাজে যাইতেছিল, আর গেল না। স্বজাতি এবং কুটুম্বকে মহাসমাদরে বাড়িতে ধরিয়া নিল, হাত পা ধুইতে জল দিল এবং তামাক সাজিয়া আনিয়া খাতির করে তাহার মা নানাবিধ ব্যঞ্জনের দ্বারা কুঞ্জকে পরিতোষ করিয়া আহার করাইলেন এবং এত রৌদ্রে কিছুতেই ছাড়িয়া দিলেন না। সন্ধ্যার পর কুঞ্জ ঘরে ফিরাইয়া হাত পা ধুইয়া মুড়িমুড়কি চিবাইতে চিবাইতে সেই সব কাহিনী ভগিনীর কাছে বিবৃত করিয়া শেষ কহিল, হ্যাঁ, একটা গৃহস্থ বটে, বাগান, পুকুর, চাষবাস কোনো জিনিসটিরই অভাব নেই। মা লক্ষ্মী যেন উথলে পড়িতেছেন। কুসুম চুপ করিয়া শুনিতেছিল, কথা কহিল না। কুঞ্জ ইহাকে সুলক্ষণ মনে করিয়া বৃন্দাবনের মা কি রাঁধিয়াছিল এবং কিরূপ যত্ন করিয়াছেন তাহার সবিশেষ পরিচয় দিয়া কহিল, খাইয়ে দাইয়ে কি ছেড়ে দিতে চাই বলে এত রোদ্দুরে বেরুলে মাথা ধরে অসুখ করবে। কুসুম দাদার মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া কহিল, তাহলে দাদা বুঝি সারাদিন এই কর্মই করেছ, খেয়েছ আর ঘুমিয়েছ? তাহার দাদাও সহাস্যে জবাব দিল, কি করি বল বোন, ছেড়ে না দিলে তো আর জোর করে আসতে পারি নে। কুসুম কহিল, তাহলে ও গায়ে আর কোনো দিন যেও না। কুঞ্জ কথাটা ঠিক বুঝতে পারিল না, জিজ্ঞাসা করিল, যাব না কেন? পথে দেখা হলেই তো ধরে নিয়ে যাবে। তারা বড় লোক, তাদের ক্ষতি নেই, কিন্তু আমাদের তাহলে তো চলবে না দাদা। ভগিনীর কথায় কুঞ্জ ক্ষুণ্ণ হইল। কুসুম তাহা বুঝিতে পারিয়া হাসিয়া বলিল, সে কথা বলিনি দাদা, সে কথা বলিনি। 2-1 দিনে আর কি লোকসান হবে তা নয়। বলে বড় মানুষ আমরা দুঃখী, কাজ কি দাদা তাদের সঙ্গে বেশি মেলামেশা করে? কুঞ্জ জবাব দিল, আমি তাদের ঘরে তো যেতে যাইনি কুসুম। তা যাওনি বটে, তবু ডেকে নিয়ে গেলেই বা যাবার দরকার কি দাদা? তুই যে এই বামুন মেয়েদের সঙ্গে মেলামেশা করিস, তারাও তো বড় লোক, তবে যাস কেন? কুসুম দাদার মনের ভাব বুঝিয়া হাসিতে লাগিল, বলিল, তাদের সঙ্গে ছেলেবেলা থেকেই খেলা করি। তাছাড়া তারা আমাদের জাতও নয়, সমাজও নয়। এখানে আমাদের লজ্জা নেই, কিন্তু ওদের কথা আলাদা। কুঞ্জ খানিকক্ষণ চুপ করিয়া বলিল, সেখানেও লজ্জা নেই। মা লক্ষ্মী তাদের দয়া করেছেন, 2 পয়সা আছে সত্য, কিন্তু এতটুকু দেমাক অহংকার নেই। সবাই যেন মাটির মানুষ। বৃন্দাবনের মা আমার হাত দুটি ধরে যেমন করে। কথাটা শেষ হইল না। মাঝখানে কুসুম বিরক্ত ও ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, আবার শেষ পুরনো কথা, মায়ের নামে ওরা যে এত বড় কলঙ্ক তুলেছিল, দাদা বুঝি ভুলে বসে আছো? কুঞ্জ প্রতিবাদ করিয়া বলিল, তারা একটা কথাও তোলেনি, বদলোকে হিংসা করে বদনাম দিয়েছিল। কুসুম কহিল, তাই ওরা আমাকে তাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করেছিল? কেমন? কুঞ্জ একটু অপ্রতিভ হইয়া বলিল, তা বটে, তবে কিনা তাতে বৃন্দাবন বেচারির একটুকু দোষ ছিল না, বরং তার বাপেরই দোষ ছিল। কুসুম এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া শান্তভাবে বলিল, যাহার দোষী থাক দাদা, যা হয় না হবার নয়, দরকার কি 100 বার সেই কথা তুলে? আমি পারিনি আর তর্ক করতে। কুঞ্জ প্রথমটা জবাব দিতে পারিল না, পরে একটু রুষ্টস্বরেই বলিল, তুই তো তর্ক করতে পারিস নে, কিন্তু আমাকে যে সব দিক দেখতে হয়। আজ আমি মরলে তোর দশা কি হবে তা একবার ভাবিস? কুসুম বিরক্ত হইয়া কথা কহিল না।
কুঞ্জ গম্ভীরভাবে কহিতে লাগিল, আমি আমাদের মুরব্বীদের সবাইকে জিজ্ঞাসা করেছি, তোর শাওরি নলনাগার বুড়ো বাবজির মতো পর্যন্ত জেনে এসেছে। সবাই খুশি হয়ে মত দিয়েছে। তা জানিস? কুসুমের মুখের ভাব সহসা কঠিন হইয়া উঠিল, কিন্তু সে সংক্ষেপে জানিবই কি বলিয়াই চুপ করিয়া গেল। তাহার কথা লইয়া, তাহার মায়ের কথা লইয়া, তাহার কণ্ঠীবদলের কথা লইয়া তাহাদের সমাজের আলোচনা চলিতেছে, গণ্যমান্য দিগের মতো জানাজানি চলিতেছে। এ সংবাদ তাহাকে যৎপরনাস্তি করুদ্ধ করিয়া তুলিল। কিন্তু এ ভাব চাপা দিয়া সহসা জিজ্ঞাসা করিল, এবেলা কি খাবে দাদা? কুঞ্জ মনের ভাব বুঝিল। সেও মুখ ভারী করিয়া বলিল, কিছু না, আমার খিদে নেই। কুসুম অধিকতর ক্রুদ্ধ হইল, কিন্তু তাহারও সংবরণ করিয়া নিজের ঘরে চলিয়া গেল। কুঞ্জ এক কলিকা তামাক সাজিয়া লইয়া সেখানে বসিয়া তামাকটা নিঃশেষ করিয়া হুকাটা দেওয়ালে ঠেস দিয়া রাখিয়া ডাক দিল, কুসুম। কুসুম তাহার ঘরের মধ্যে সেলাই করিতে বসিয়াছিল। সাড়া দিল, কেন? বলি, রাত্রির হচ্ছে না, রাঁধবি কখন? কুসুম তথা হইতে জবাব দিল, আজ আর রাঁধব না। কেন? তাই জিজ্ঞেস করছি। কুসুম চেঁচাইয়া বলিয়া উঠিল, 100 বার বকতে পারি নে। বোনের কথা শুনিয়া কুঞ্জ দুমদুম করিয়া পা ফেলিয়া ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল। চেঁচিয়া বলিল, জ্বালাতন করিস নে খুশি। অমন ধারা করলে যেখানে দু চোখ যাই চলে যাব, তা বলে দিচ্ছি। যাও, এক্ষুনি যাও। বাড়ির মধ্যে আমি হাঁড়ি ডুমের মতো অমন করে হাঁকাহাঁকি করতে দেব না। ইচ্ছা হয় যাও, এই রাস্তায় দাঁড়িয়ে যত পারো যাও গে। কুঞ্জ ভয়ানক ক্রুদ্ধ হইয়া বলিল, পোড়ার মুখী তুই ছোট বোন হয়ে বড় ভাইকে তাড়িয়ে দিস? কুসুম বলিল, দি, বড় বলে তুমি যা ইচ্ছা করবে নাকি? কুসুম মুখের পানে চাহিয়া কুঞ্জ মনে মনে একটু ভয় পাইল। গলা নরম করিয়া বলিল, কিসে যা ইচ্ছে করলিম শুনি? কেন তবে আমাকে না বলে ওখানে গিয়ে খেয়ে এলে? কেন, তাতে দোষ কি হয়েছে? কুসুম তীব্রভাবে বলিল, দোষ হয়েছে, ঢের দোষ হয়েছে। আমি মানা করে দিচ্ছি, আর তুমি ওখানে যাবে না। কুঞ্জ বড় ভাই কলহের সময় নতি স্বীকার করিতে তাহার লজ্জা করিল। কহিল, তুই কি বড় বোন যে আমাকে হুকুম করবি? আমার ইচ্ছে হলে সেখানে যাব। কুসুম তেমনই জোর দিয়া বলিল, না, যাবে না। আমি শুনতে পেলে ভালো হবে না বলে দিচ্ছি দাদা। এবার কুঞ্জ যথার্থ ভর পাইল। তথাপি মুখের সাহস বজায় রাখিয়া বলিল, যদি যাই কি করবি তুই? কুসুম সেলাই ফেলিয়া দিয়া তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিল, আমাকে রাগিও না বলে দিচ্ছি দাদা। যাও, আমার সম্মুখ থেকে সরে যাও বলছি। কুঞ্জ শশব্যস্ত ঘর হইতে বাহির গিয়া কপাটের আড়ালে দাঁড়িয়া মৃদুকণ্ঠে বলিল, তোর ভয়ে সরে যাব? যদি না যাই কি করতে পারিস তুই? কুসুম জবাব দিল না। প্রদীপের আলোটা আরও একটু উজ্জ্বল করিয়া দিয়া সেলাই করিতে বসিল। আড়ালে দাঁড়াইয়া কুঞ্জর সাহস বাড়িল। কণ্ঠস্বর অপেক্ষাকৃত উচ্চ করিয়া বলিল, লোকে কথাই বলে, স্বভাব চাই না মূল্যে। নিজের রাক্ষসীর মতো চেঁচাবি, তাতে দোষ নেই, কিন্তু আমি একটু জোর কথা কহিলেই বলিয়া কুঞ্জ থামিল। কিন্তু ঘরের ভেতর হইতে প্রতিবাদ আসিল না দেখিয়া সে মনে মনে অত্যন্ত তৃপ্তি বোধ করিল। উঠিয়া গিয়া হুকাটা তুলিয়া আনিয়া নিরর্থক গোটা 2 টান গিয়া গলার সুর আর এক পর্দা চড়াইয়া দিয়া বলিল, আমি যখন বড়, আমি যখন কর্তা, তখন আমার হুকুমেই কাজ হবে। বলিয়া পোড়া তামাকটা ঢালিয়া ফেলিয়া নতুন করিয়া সাজিতে সাজিতে একবার রীতিমতো জোর গলে হাঁকিয়া কহিল, চাইনে আমি কারো কথা, 100 বার না না শুনতে চাইনে। আমি যখন কর্তা, আমার যখন বাড়ি, তখন আমি যা বলিব তাই বলিয়া সে সহসা পেছনে পদশব্দ শুনিয়া ঘাড় বাঁকাইয়া স্তব্ধ হইয়া থাকিল। কুসুম নিঃশব্দে আসিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়াছিল, বলিল, বসে বসে কদল করবে না, যাবে এখান থেকে? ছোট বোনের তীক্ষ্ণ দৃষ্টিতে সম্মুখের বড় ভাইয়ের কর্তা সাজিবার শখ উঠিয়া গেল। তাহার গলা দিয়া সহসা কথা করিল না। কুসুম তেমনইভাবে বলিল, দাদা, যাবে কি না? এখন সে কুঞ্জনা তো নয়, সে গলাও নয়। চি চি করিয়া বলিল, বললুম তো তামাকটা সেজে নিয়েই যাচ্ছি। কুসুম হাত বাড়াইয়া, দাও আমাকে, বলিয়া কলকিটা হাতে লইয়া চলিয়া গেল। মিনিটখানেক পরে ফিরিয়া আসিয়া সেটা হুকার মাথায় রাখিয়া দিয়া জিজ্ঞাসা করিল, শ্যাগরাদের দোকানে যাচ্ছ তো? কুঞ্জ ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। কুসুম সহজভাবে বলিল, তাই যাও, কিন্তু বেশি রাত করো না, আমার রান্না শেষ হতে দেরি হবে না। কুঞ্জ হুকাটা হাতে লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। এখানেই শেষ করছি আজকের প্রথম পরিচ্ছেদ।